আমলাতন্ত্রর মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এক কক্ষ সংসদ আছে, সেটা এখানে দ্বিকক্ষ থাকে। প্রশাসন অনেক ক্ষেত্রে হয়তো বিভিন্ন দলের ক্ষেত্রে হয়তো এই জায়গায় এই দল, ওই জায়গায় আরেক দলকে অনেক ক্ষেত্রে সুবিধা দেওয়ার চেষ্টা করে বা করবে বলে আশঙ্কা আছে। যে সরকারি নতুন ক্ষমতায় আসুক না কেন, তারা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। বিদেশে অনেক কান্ট্রিতেই তরুণ উদ্যোক্তাদের জন্য কিন্তু এই এত সব লাইসেন্সের ব্যাপারগুলি শিথিল করে দেওয়া হয়। দর্শক, স্বাগত জানাই আরটিভির নিয়মিত আয়োজন তারুণ্য ভাবনায় আগামীর বাংলাদেশ। আজ আমাদের সঙ্গে রয়েছেন AKM ফাহিম মাসরুর, ফাউন্ডার bdjobs.com। ফাহিম ভাই, আপনাকে স্বাগত জানাই আরটিভির পক্ষ থেকে। শুরুতেই আমরা জানতে চাই, একজন নাগরিক হিসেবে বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমরা আসলে একটা বড় পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা জানি যে গত ১৫-১৬ বছরের যে একটা বড় স্বৈরশাসকের একটা পরিস্থিতি ছিল আমাদের, সেখান থেকে কিন্তু আমরা গত বছর উত্তরণ করে একটা নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করেছি। তো সেখানে অনেক অস্থিরতা আছে, অনেক ধরনের অনিশ্চয়তা আছে। কিন্তু আমরা আ যেই সিচুয়েশনটাতে আছি, সেই সিচুয়েশনটা কিন্তু আমাদের একটা বড় ধরনের একটা অপরচুনিটি তৈরি করেছে। এই অপরচুনিটিটা আমরা কতটুক ব্যবহার করতে পারবো, সেটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের উপরে। আমরা কিন্তু এরকম সুযোগ আমরা আগেও পেয়েছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সেটার সদ্ব্যবহার করতে পারিনি। তো সেই জায়গার থেকে আমি মনে করি যে এবারে যেটা আমাদের সুযোগটা এসেছে, আমাদের পরিবর্তনের একটা সুযোগ এসেছে। আমাদের জনগণের যে সমস্যাগুলো আছে, যেই রাজনৈতিক এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার মাধ্যমে দেশের জনগণ নিজেদের সরকার, নিজেদের পছন্দের সরকার তৈরি করতে পারবে। যেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে এবং তারা এক ধরনের জবাবদিহিতার মধ্যে থাকবে এবং প্রতি ৫ বছর পর পরে আমরা একটা সুযোগ পাবো। যদি আমাদের পছন্দ হয় সেই সরকারকে আমরা কন্টিনিউ করব, যদি পছন্দ না হয় তাকে আমরা পরিবর্তন করব। এই জিনিসটা আসলে গত ১৫ বছরে আমরা পাইনি। তো আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা সামনে যেই রাজনীতিক পরিস্থিতি হতে যাচ্ছে, আমাদের একটা সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্য দিয়ে জনগণ সুযোগ পাবে তাদের প্রতিনিধি নির্বাচন করার এবং আমরা রাষ্ট্রটাকে অন্যান্য যেকোনো উন্নত রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রর মতো করে আমরা আমাদের রাষ্ট্রটাকে তৈরি করতে পারব। সংসদ ব্যবস্থার কথা আপনি উল্লেখ করেছেন। আমি যদি একটু জানতে চাই, সংসদ ব্যবস্থা নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? জি, আমরা আসলে দেখেছি যে অলরেডি ঐক্যমত্য কমিশন যেটা সরকারের পক্ষ থেকে তৈরি হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছে এবং সেখানে কিন্তু বেশ নতুন কিছু, কিছু আইডিয়া আসছে এবং কিছু, কিছু জায়গায় ঐক্যমত্য হয়েছে, কিছু জায়গায় এখনো ঐক্যমত্য হয়নি। একটা বড় ব্যাপার আমি মনে করি সংসদে একটা বড় ধরনের পরিবর্তন হবে, যেটা হচ্ছে আ ২ কক্ষ হবে। এখন যেমন এক কক্ষ সংসদ আছে, আ সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলি ঐক্যমত্য হয়েছে যে এখানে দ্বিকক্ষ থাকবে। একটা নিম্নকক্ষ থাকবে এবং একটা উচ্চকক্ষ থাকবে। তো নিম্নকক্ষর ক্ষেত্রে হয়তো যেভাবে ভোট হয় সেটা তো হবেই। আ একেবারে আসন ভিত্তিক ভোট হয়। কিন্তু উচ্চকক্ষের ব্যাপারে এক ধরনের সবার মধ্যেই এক ধরনের ঐক্যমত্য আছে। বেশিরভাগের মধ্যে ঐক্যমত্য আছে, যাতে এটা আনুপাতিকভাবে যে সারা দেশের বিভিন্ন পার্টি তারা যেই ভোটটা পাবে, সেই ভোটের উপর ভিত্তি করে তারা হয়তো অনেক ক্যান্ডিডেট, অনেক রাজনৈতিক দল হয়তো কোনো নির্দিষ্ট আসন পাবে না। কিন্তু তাদের যদি ভোট সংখ্যা এরকম হয় আ যে তারা একটা নির্দিষ্ট সংখ্যক ভোট পেল, সেটার উপর ভিত্তি করে তারা তাদের প্রতিনিধি পাঠাতে পারবে এবং সেটা ভোটের অনুপাতেই হবে, প্রাপ্ত ভোটের অনুপাতেই হবে। তো সেই জায়গাটাতে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা অতীতে দেখেছি যে হয়তো সারা দেশে কেউ ৩০-৩৫% ভোট পেয়েও সংসদে ২০০'র বেশি সিট পেয়ে যায় এবং আ এক ধরনের স্বেচ্ছাচারী ব্যাপার চলে আসে, একটা অটোক্রেটিক ব্যাপার চলে আসে। তো আমরা মনে করি যদি উচ্চ কক্ষে এটলিস্ট যদি আনুপাতিকভাবে ভোটটা হয়, সেক্ষেত্রে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে এবং সেক্ষেত্রে অনেক রাজনৈতিক দলেরই এক ধরনের প্রতিনিধিত্ব থাকবে এবং সেখানে হয়তো অনেক ক্ষেত্রেই যেই সরকার কক্ষের মাধ্যমে যে সরকার তৈরি হবে, তারা হয়তো স্বৈরাচারী হয়ে উঠবে না। সেটা আমাদের আশাবাদ। নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা একটু আমাদেরকে জানাবেন। জি, আমরা আসলে দেখেছি যে আমাদের মতো দেশে আ নির্বাচনটা আসলে অনেক ক্ষেত্রেই যদি আমরা চাই যে এই নির্বাচনে সবসময় যোগ্য প্রার্থী, সৎ প্রার্থী
নির্বাচিত হবে, কিন্তু আমরা জানি যে আসলে বিভিন্ন কারণে এখনও আমাদের দেশের গণতন্ত্রটা ওই লেভেলের ওই স্তরে পৌঁছায়নি যেখানে সবচেয়ে ভালো লোকটা, সবচেয়ে যোগ্য লোকটা আসলে নির্বাচিত হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এখানে টাকার একটা খেলা আছে, এখানে পেশিশক্তির একটা খেলা আছে। তো সেই জিনিসগুলো আসলে আগে যেরকম ছিল আমরা আশা করি যে এবারে যে একেবারে সব কিছু ঠিক হয়ে যাবে তা না। কিন্তু আমরা মনে করি যে এবারে কিছুটা হলেও পরিবর্তন হবে। কারণ বাংলাদেশের জনগণ আসলে এতদিন ধরে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। তো তারা আসলে কয়েকটা টাকার জন্য তাদের ভোট একটা অযোগ্য লোককে দিবে, বা হয়তো কেউ কোনো প্রার্থী হয়তো তাদের পেশিশক্তি প্রয়োগ করার চেষ্টা করবে। কিন্তু আমার বিশ্বাস দ্যাট এইবারের নির্বাচনে সবকিছুকে মানে প্রতিরোধ করেই আসলে আ জনগণ তাদের যেটা সবচেয়ে ভালো মনে করবে সেভাবে হবে। এখন জনগণও ভুল করতে পারে। কিন্তু জনগণের এই অপশনটা, ভোট দেওয়ার অপশনটা আসলে এক্সারসাইজ করাটা আ জরুরি, এবং এটা চিন্তাভাবনা করেই জরুরি, এবং এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর উপরে এক্সপেক্ট করলেই হবে না। এখানে আমাদের জনগণেরও এক ধরনের একটা দায় আছে। আমরাও আসলে ভোট যখন দিব তখন এমনভাবেই আমাদের চিন্তাটা করা উচিত যাতে বেস্ট সর্বোচ্চ কোয়ালিটির লোকটা এবং সবচেয়ে সৎ লোকটাকেই যাতে আমরা সংসদে পাঠাই। কারণ তাদের উপরে ডিপেন্ড করবে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র কীভাবে চলবে। তো সেখানে আমাদের সাধারণ নাগরিকেরও একটা বড় ধরনের ভূমিকা আমাদের নিতে হবে। দেখেন, আমরা কিন্তু আসলে গত ১০-১৫ বছরে যেই সবচেয়ে বড় আন্দোলনটা ছিল, যে একটা তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। আমরা আনন্দিত, এবং আমি বলব আমরা অনেক সৌভাগ্যবান যে সেরকম একটা সিচুয়েশনে আমাদের ২০২৬-এর প্রথম দিকে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে, যেখানে একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন একটা সরকার থাকবে। তো এই ক্ষেত্রে যদিও অনেক ক্ষেত্রেই বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা সবাই নির্দলীয়, বাট অনেক ক্ষেত্রে যে প্রশাসন অনেক ক্ষেত্রে হয়তো বিভিন্ন দলের ক্ষেত্রে হয়তো এই জায়গায় এই দল, ওই জায়গায় আরেক দলকে অনেক ক্ষেত্রে সুবিধা দেওয়ার চেষ্টা করে বা করবে বলে আশঙ্কা আছে। তো আমি মনে করি যে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ভূমিকা থাকবে, যাতে কোনোভাবেই প্রশাসনিক পর্যায়ে কেউ কোনো প্রভাব বিস্তার না করতে পারে কোনো একটা দলের পক্ষে। কারণ এটা আসলে আমাদের জন্য একটা বড় ধরনের একটা পরীক্ষা, যে আমরা এত করে বললাম যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, সুষ্ঠুভাবে হয়। এখন যদি তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যদি নির্বাচনটা কোনো দলের আ প্রভাবে প্রভাবিত হয়, তাহলে কিন্তু সেটার একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হবে। তো সেটা আমি মনে করি এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে সর্বোচ্চ পর্যায়ে যাতে প্রশাসন নিরপেক্ষতা যাতে বজায় থাকে সব ইলেকশনের সময় বা ইলেকশনের আগে থেকেই, সেটার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করা এবং এখন থেকেই সেই পদক্ষেপগুলো নেওয়া। প্রশাসন ব্যবস্থা নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? এই সরকার বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছে। কারণ আসলে গত ১০-১৫ বছরে প্রশাসনকে অনেকভাবেই করাপ্ট করা হয়েছে। তাদের মধ্যে দুর্নীতি আ ঢুকে গেছে, এবং অনেক সিস্টেমই আসলে কাজ করছে না। তো সেই জায়গায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কিছু আ কিছু পদক্ষেপ নিয়েছে। একটা প্রশাসনিক সংস্কার কমিশনও হয়েছে, তারাও বেশ কিছু সংস্কার সুপারিশ করেছে। কিছু জিনিস কিন্তু আবার আমরা দেখেছি যে প্রশাসনিক সংস্কারের যখন সরকার পদক্ষেপ নিল, অনেক ক্ষেত্রে প্রশাসন থেকে কিন্তু সেটার প্রতিবাদ করা হয়েছে। প্রতিবাদ হতেই পারে, কিন্তু অনেক ক্ষেত্রে সেখানে সরকারকে জিম্মিও করা হয়েছে। আমরা জানি যে জাতীয় রাজস্ব বোর্ডে এরকম এক ধরনের উদ্যোগ অনেক ক্ষেত্রেই I would say that কিছুটা ব্ল্যাকমেইলও করা হয়েছে সরকারকে। অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমরা আশা করি যে সরকার এই ক্ষেত্রে কিছুটা হলেও আ এক ধরনের শক্ত ভূমিকা নিবে, যাতে এই প্রশাসনিক সংস্কার যদি আমরা না করতে পারি, তাহলে আসলে একটা রাজনৈতিক সরকার এসে কিন্তু এই প্রশাসনিক সংস্কারগুলো করা হয়তো অনেক ক্ষেত্রে আরেকটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে যেহেতু অনেক আত্মত্যাগের পরে এরকম একটা সরকার এসেছে, এটা শুধু রাজনৈতিক সংস্কারের ব্যাপার না। এখানে আমাদের বিভিন্ন পর্যায়ে সংস্কার প্রয়োজন, এবং তার মধ্যে যেমন একটা বড় সংস্কার হচ্ছে আমাদের বিচার বিভাগের সংস্কার।
পুলিশের সংস্কার, প্রশাসনিক পর্যায়েরও প্রচুর সংস্কার প্রয়োজন হবে। এবং আমাদের প্রশাসনের যে সবচেয়ে বড় সমস্যা যে অনেক ক্ষেত্রেই তাদের ক্ষমতা অনেক বেশি দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা জানি বিগত সরকার যেহেতু অনির্বাচিত ছিল, তারা প্রশাসনকে অনেক ক্ষমতা দেওয়া, অনেক সুবিধা দিয়ে তাদেরকে আসলে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করেছিল। তো এবং তারা আসলে প্রশাসন যত না বেশি জনগণের পক্ষে ছিল, তার থেকে বেশি আসলে একটা স্বৈরশাসক সরকারের পক্ষে ছিল। তো সেটা একটা কালচার তৈরি করেছে। সেই কালচার থেকে উত্তরণ ঘটাতে হবে এবং বেশ কিছু পদক্ষেপ নিতে হবে যাতে আসলে প্রশাসন আবারও জনমুখী হয়। জনমুখী প্রশাসন, কারণ আলটিমেটলি আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের কিন্তু বেতন সুবিধা থেকে সব কিছু কিন্তু জনগণের ট্যাক্সের পয়সায় হয়। তো তাদের কিন্তু আসলে মানে জনগণের উপর দায়বদ্ধতা সবচেয়ে বেশি থাকার কথা। তো সেই জায়গাটা আমি মনে করি একটা ব্যাপক একটা সংস্কারের প্রয়োজন আছে এবং আমরা আশা করি আগামী ৮-১০ মাস যেই সরকার আছে তারা এই ব্যাপারে যথেষ্ট জোরালো ভূমিকা রাখবে। আমাদের দেশে যে আমলাতন্ত্র নিয়ে আমরা অনেক কথা বলি, আমলাতন্ত্রর মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমি যেটা আগে বললাম যে তারা আসলে জনগণের সেবক, তারা জনগণকে শাসন করবে না, জনগণের সেবা করবে। এটা হচ্ছে ১ নম্বর ব্যাপার। তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এবং আরেকটা হচ্ছে যে তাদের কাজ হবে যাতে একটা সোসাইটি বলি বা অর্থনীতি বলি সব কিছু যাতে স্মুথলি চলে। অনেক ক্ষেত্রে আমাদের আমলাদের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে দেখা যায় যে তারা আসলে বিভিন্ন কাজের প্রসেসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে এবং সেখানে তারা হয়তো অনেক ক্ষেত্রে সরকারের কিছু নিয়ম নীতি তাদেরকে এটা করতে উদ্বুদ্ধ করে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তারা নিজস্ব কিছু ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ থেকেও অনেক ক্ষেত্রে বিভিন্ন পদে পদে বাধা দেয়। যেমন ধরেন ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর লাইসেন্সের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে যখনই একটা আমলা বা একটা সরকারি কর্মকর্তা বা কর্মচারীর একটা ক্ষমতা থাকে যে সে এই লাইসেন্সটা তার হাতে দেওয়ার ক্ষমতা থাকে, তখন সে দেখা যায় যে সেই লাইসেন্সটাকে আলটিমেটলি দেয়, কিন্তু তার জন্য সে হয়তো কোনো ধরনের ফাইন্যান্সিয়াল একটা বেনিফিট নিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে আসছি যে আসলে আমাদের বিভিন্ন কাজে এই সরকারের মানে আমলাদের উপরে এই যে তাদের যে ডিসক্রিশনারি পাওয়ার, হ্যাঁ, সেটাকে আসলে কমাতে হবে এবং বিভিন্ন ধাপ কমাতে হবে এবং এগুলি আসলে আজকাল টেকনোলজির জন্য অনেক কিছুই অটোমেশন সম্ভব। আমরা জানি এখন এআইয়ের যুগ, এআইয়ের মাধ্যমে আরও অনেক কিছুই সম্ভব, সবই রুল বেস করা সম্ভব। তো সেই জায়গায় যদি আমরা কিছু টেকনোলজির মাধ্যমে কিভাবে মানে হিউম্যান ইন্টারেকশন ছাড়াই অনেক জিনিস কিন্তু আসলে করা সম্ভব, একটা প্রসেস দিয়ে, একটা রুল দিয়ে, আইন দিয়ে করা সম্ভব, যেখানে আসলে একজন আমলার ব্যক্তিগত সিদ্ধান্ত ডিপেন্ড করবে না বা ব্যক্তিগত কাকে সে ভালো মনে করছে বা খারাপ মনে করছে সেই সিদ্ধান্ত থেকে বড় কথা হচ্ছে যে আইনে কী আছে। তো সেটার জন্য অনেক ক্ষেত্রে হয়তো লোকের জায়গায় টেকনোলজি সেই সিদ্ধান্তটা ভালোভাবে নিতে পারে এবং আনবায়াসড ওয়েতে নিতে পারে। তো সেই জায়গাটাতে আমাদের আসলে আস্তে আস্তে যেতে হবে। ব্যবসা বান্ধব পরিবেশ নিয়ে আপনার ভাবনা যদি আমাদেরকে একটু জানাতেন। জি, আসলে আমরা জানি যে আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা এবং এই যে জুলাই আন্দোলনটা হলো, এটা কিন্তু শুরুই হয়েছিল আসলে আমাদের যে লাখ লাখ কোটি কোটি তরুণ আছে তাদেরকে আমাদের অর্থনীতি, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থা তাদেরকে চাকরি দিতে পারছে না। এই জন্যই কিন্তু তারা আন্দোলনটা শুরু করেছিল এবং তারপরে এরকম একটা অভ্যুত্থান হলো। তো সেই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, তো এত লোকের চাকরি বা এত প্রতি বছর যে ৭ থেকে ৮ লক্ষ শুধু তরুণ গ্র্যাজুয়েট করছে, এর বাইরেও আরও প্রায় ১৫ লক্ষ গ্র্যাজুয়েট না করেও জব মার্কেটে আসছে। সব মিলায় ২৩-২৪ লাখ তরুণ জব মার্কেটে আসছে। এদেরকে যদি আমরা কর্মসংস্থান তৈরি করতে না পারি দেশে এবং দেশের বাইরে, তাহলে কিন্তু এরা সবসময় একটা অস্থিরতার মধ্যে দিয়ে থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু যে সরকারি নতুন ক্ষমতায় আসুক না কেন, তারা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। অতএব ভেরি ইম্পর্টেন্ট দ্যাট তাদেরকে আসলে এই বিশাল সংখ্যক তরুণদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। এখন এই চাকরি কি সরকার দিবে? সরকারের পক্ষে কত চাকরি আর দেওয়া সম্ভব?
তো সরকারের তো আয়ও সীমিত। তো সেই জায়গাটাতে আসলে আমাদের ব্যবসায়ীদেরকে আরও বেশি, যাতে তারা ব্যবসা বান্ধব পরিবেশ পায় এবং তারা আরও বেশি করে লোকজনকে, পার্টিকুলার তরুণদেরকে হায়ার করতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই জায়গাটাতে এই ব্যবসাকে ওই জায়গাটাতে নিয়ে যেতে হবে। তো এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের যদি দেখেন ব্যবসাগুলি, দেখা যাচ্ছে যে আমাদের একেবারেই যারা বড় বড় ব্যবসায়ী, আমরা দেখেছি যে তারা গত কয়েক বছরে ব্যাংক থেকে টাকা নিত, টাকা নিয়ে হয়তো কিছু কর্মসংস্থান তৈরি করতো, কিন্তু এর বড় অংশ টাকা কিন্তু তারা বিদেশে পাঠিয়ে দিত। তো সেই জায়গাটাতে আমাদের যেটা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার করেছে, যে ব্যাংক থেকে টাকা লুটের ব্যাপারটা বন্ধ করেছে, ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখন তাহলে নতুন ব্যবসাও কিন্তু দেখা যাচ্ছে যে একটু থেমে গেছে বিভিন্ন কারণে, যেহেতু একটা রিস্ট্রাকচারিং হচ্ছে, এটা হওয়াটাই স্বাভাবিক। তো এখন এই পর্যায়ে এসে আমাদেরকে যারা সৎভাবে ব্যবসা করতে চায়, যারা আসলে মানে উৎপাদনমুখী ব্যবসা করতে চায়, তাদেরকে আসলে এক ধরনের নতুনভাবে সুযোগ তৈরি করে দিতে হবে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়, একটু আগে আমি যেটা বলছিলাম, আমাদের দেশের ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা তো হচ্ছে যে ফান্ডিং চ্যালেঞ্জ, যেটা ব্যাংক থেকে, যেহেতু টাকাগুলি সব মানে কিছু অলিগার্ক নিয়ে নিত, অতএব আসল উদ্যোক্তারা টাকা পেত না। তো সেইখানে তাদেরকে ব্যাংক থেকে যাতে এই উদ্যোক্তারা টাকা পায় সেই ব্যবস্থাটা করতে হবে, এটা এক নম্বর ব্যাপার। আরেকটা হচ্ছে আমাদের যে এখন একটা যে অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। নতুন উদ্যোক্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তারা যখনই কোনো জিনিস শুরু করতে চায়, তাদের এত বেশি রেগুলেশনের মুখে পড়তে হয়। দেখা যায় যে তাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে, তাকে প্রতি বছর বা প্রতি মাসেই তাকে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে, প্রতি বছর তাকে অডিট করতে হবে, তারপরে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। তো এখন যা একটা মানে তরুণ উদ্যোক্তা যে হয়তো ২০-২২ বছরে একটা ব্যবসা শুরু করছে, সে এইসব কাজ কখন করবে, নাকি তার আসল যে ব্যবসা করাটা সেটা করবে? তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে বিদেশে অনেক কান্ট্রিতেই তরুণ উদ্যোক্তাদের জন্য কিন্তু এই এত সব লাইসেন্সের ব্যাপারগুলি শিথিল করে দেওয়া হয়। তাদেরকে বলা হয় যে তুমি এত বছর পর্যন্ত, ৫ বছর পর্যন্ত তোমাকে এত লাইসেন্স লাগবে না, বা এত ট্যাক্সের ক্ষেত্রে অনেক তাদের সুবিধা দেওয়া হয়। তো আমি মনে করি সরকারের এই সরকার এবং যে নতুন সরকার আসবে, তাদেরকে তরুণ উদ্যোক্তারা যাতে খুব সহজেই ব্যবসাটা শুরু করতে পারে, সেই ব্যাপারটা তৈরি করতে হবে, যাতে তারা ব্যবসাটাতে ফোকাস করতে পারে। অন্যান্য এত রেগুলেশনের দিকে তাদেরকে প্রথম দিকেই ফোকাস না করতে হয়। একটা পর্যায়ে যখন তার রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে, তখন তাদেরকে এই রেগুলেশনের মধ্যে নিয়ে আসা উচিত। তো এটা কিন্তু অন্যান্য কান্ট্রিতে অলরেডি করা হয়। তো আমরা মনে করি আমাদের দেশেও এই রেগুলেশনটা কমাতে হবে। আর আরেকটা হচ্ছে যে আমাদের প্রচুর এখন ফরেন ইনভেস্টমেন্ট প্রয়োজন। তো ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। একটা ফরেন ইনভেস্টর যখন বাংলাদেশে আসে, তখন তাকে মানে ৫০-৬০টা লাইসেন্স নিতে হয়, যে সে একটা ফ্যাক্টরি করার জায়গায়। তো সেইখানে আসলে এগুলিকে যাতে খুব সিম্পলিফাই করা যায়, খুব দ্রুত করা যায়, এবং সময় এবং টাকাও যাতে কম খরচে করা যায়, সেই ব্যাপারগুলো আসলে সরকারকে আসলে উদ্যোগ নিতে হবে। তো এইগুলি করলে আসলে আমার কাছে মনে হয় যে একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে এবং তার মাধ্যমে আমরা প্রচুর নতুন কর্মসংস্থান তৈরি করতে পারব। সর্বশেষ সচেতন নাগরিকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দেখেন, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আমরা একটা ঐতিহাসিক একটা ক্রান্তি লগ্নে আছি। আমাদের গত ১৫-১৬ বছরে যে একটা দুঃশাসন ছিল, সেখান থেকে আমাদের তরুণরা একেবারেই আ আ ইউনিভার্সিটি, কলেজ, ইভেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের জীবন দিয়ে ১৫০০ তরুণ জীবন দিয়ে আসলে আমাদেরকে এরকম একটি সময় উপহার দিয়েছে। তো এইটা আসলে আমরা অনেক ক্ষেত্রে হয়তো রিয়ালাইজও করি না। আমাদের হয়তো ফিউচার হিস্টরিতে রিয়ালাইজ করব। তো এটার যে এক ধরনের যে দায় আছে আমাদের, তাদের যারা জীবন দিল, তাদের প্রতি আমাদের যে আসলে এক ধরনের দায় আছে, সেটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। তো সেই দায় থেকেই আমাদের, তারা আসলে জীবনটা কেন দিয়েছিল? যাতে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হতে পারে। তো সেই সুন্দর বাংলাদেশ যাতে আমরা আমাদের এই যারা বেঁচে আছি, বা যারা আ সোসাইটিতে বিভিন্ন পর্যায়ে আছি, সেটা রাজনীতিবিদরা হোক, ব্যবসায়ীরা হোক, বা পলিসি মেকার হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীরা হোক,
বা ইউনিভার্সিটি টিচার হোক, আমরা যাতে তাদের এই আত্মত্যাগটাকে যথাযথ মূল্যায়ন করি এবং মূল্যায়ন করে তাদের আত্মত্যাগটা যাতে বৃথা না হয় সেটার জন্য যাতে আমরা চেষ্টা করি এবং আমরা এমন কিছু যাতে না করি নিজেদের স্বার্থে যেটা আসলে আমাদের যে এই যে তাদের যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে আসলে পিছিয়ে দেয়। তো সেই জায়গাতে আমাদের সবারকেই আসলে স্যাক্রিফাইস করতে হবে। তারা তো জীবন স্যাক্রিফাইস করেছে, আমাদের হয়তো জীবন স্যাক্রিফাইস করতে হবে না, আমাদের হয়তো ক্ষুদ্র কিছু নিজস্ব স্বার্থ আমাদের স্যাক্রিফাইস করতে হবে। আমরা যদি একটুক না করি, আমরা যদি আবারও আগের মতো চলি, আমাদের সোসাইটিতে দুর্নীতি থাকে, আমাদের এইখানে অনেক ধরনের অন্যায় অত্যাচার মানে আমরা সহ্য করি, তাহলে কিন্তু আসলে এদের আত্মত্যাগ আসলে বৃথা হবে এবং আমরা হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে বলবে যে তোমরা এত আত্মত্যাগের পরও তোমরা এর 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 দায় মেটাতে পারোনি এবং আমরা আসলে ইতিহাসের কাছে অপরাধী হয়ে থাকবো। অসংখ্য ধন্যবাদ ফাহিম ভাই, আপনার মূল্যবান ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।